আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকালেই ঘুম থেকে উঠে ছাদে চলে আসলাম, আর এসেই দেখি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে আমার ছাদ বাগানে। এই যে ছাদ বাগানে দোপাটিয়া ফুল ফুটেছে, এই চারাগুলো কয়েকদিন আগেই আমি রোপণ করেছি। এক আন্টি আমাকে দিয়েছিল, তো ফুলগুলির নাম আমি জানতাম না। তো আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে জিজ্ঞেস করেছিলাম কেউ কি জানতে পারে নাকি, তো অনেক আপুরাই আমাকে জানিয়েছে এই ফুলটির নাম নাকি দোপাটিয়া ফুল, তাই আমি জানতে পারলাম। এই যে বালতিতে করে আমি গতকালকের বাসি মার আর কিচেন ওয়েস্ট নিয়ে এসেছি। এখন এই ভাতের মারের সাথে পানি মিশিয়ে আমি লাউ গাছের গোড়ায় দিয়ে দিব। ভাতের মার গাছের জন্য খুবই উপকারী। ভাতের মার মাটিতে নাইট্রোজেনের কাজ করে। ভাতের মারটা সরাসরি গাছের গোড়ায় না দিয়ে এর সাথে পানি মিশিয়ে দিতে হয়। সরাসরি ভাতের মার যদি গাছের গোড়ায় দেওয়া হয় তবে পিঁপড়া আর বিভিন্ন পোকামাকড়ে আক্রমণ করে গাছকে। আর গাছের জন্য সবসময় ঠান্ডা বা বাসি ভাতের মারটা দিলেই ভালো হয়। ডাল চাল ধোয়া পানিও গাছের গোড়ায় দেওয়া যেতে পারে। এই সব জিনিস জৈব সার হিসেবে খুবই উপকারী গাছের জন্য। আমি আমার প্রতিদিনের ভাতের মারটা ফেলে না দিয়েই প্রতিদিনই চেষ্টা করি কোনো না কোনো গাছের গোড়ায় দেওয়ার জন্য। এতে করে খুব দ্রুতই গাছে বড় হয় আর গাছে অনেক পাতাও গজায়। আজকের মারটা আমি লাউ গাছের গোড়ায় দিলাম। আর এই যে দেখেন মাশাআল্লাহ সাদা বেগুনের চারাটায় বেগুন চলে আসছে। আমি প্রতিদিন সকালেই যখন ছাদে উঠি গাছে পানি দেওয়ার জন্য, তো দেখি প্রায় প্রতিটি গাছেই ফুল ফুটে আছে। তো এইভাবে করে একটা তুলির সাহায্যে আমি বেগুন ফুলের পরাগায়ন করে দেই। এতে করে বেগুন গাছের ফুল ঝরে পড়া কমে যায় আর গাছে প্রচুর বেগুনও আসে। বেগুন গাছে সাধারণত প্রাকৃতিকভাবেই পরাগায়ন হয়ে যায়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ফুল ঝরে পড়ে যাচ্ছে, তো তখন বুঝতে হবে যে আমাদের বেগুন গাছগুলির পরাগায়ন ঠিক মতো হচ্ছে না। তখনই এইভাবে একটা তুলির সাহায্যে আপনারা বেগুন ফুলের পরাগায়ন করে দিতে পারেন। এভাবে করে বেগুন গাছের কৃত্রিম পরাগায়নটা করে দিলে বেগুন গাছের ফুল ঝরে পড়া অনেকটাই কমে যায়। আর যখনই দেখবেন গাছে নতুন ফুল আসছে বা বেগুনের কড়া আসছে, তখন আরেকটি কাজ করে দিতে পারেন। এই যে দেখবেন গাছে অনেক পরিমাণের পাতা হয়, তখন গাছ থেকে বাড়তি যে পুরাতন পাতাগুলি থাকে সেই পাতাগুলোকে এভাবে করে ছিঁড়ে ফেলে দিবেন। কারণ এই অতিরিক্ত পাতা মাটির পুষ্টিগুণগুলো শুষে নেয়, তার ফলে বেগুন গাছে খুব বেশি একটা বেগুন হয় না, আর যাও দু একটা হয় তো তাও পরিপূর্ণভাবে বড় হতে পারে না। এভাবে করে যদি বাড়তি পাতাগুলো ছাঁটাই করে দেওয়া হয়, আর অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ডালপালা হয়, তো সেই ডালপালাগুলো ছাঁটাই করে দিলে দেখা যায় বেগুনগুলো একটু সাইজে বড় হবে, কারণ মাটির পুষ্টিগুণটা তখন বেগুনগুলোতে ভালো মতো পাবে। আমি কয়েকদিন পর পরই এই কাজটা করি, আলহামদুলিল্লাহ খুব ভালো বেগুনের ফলন হয় আমার বেগুন গাছে। আর এই বেগুনের চারাগুলি হচ্ছে নতুন আমার এবছরের শীতকালীন বেগুন গাছ, তো এখনই প্রথম বেগুন আসা শুরু করছে, তাই আমি গাছের বাড়তি পাতাগুলো এভাবে করে ছিঁড়ে নিলাম। আর এই পাতাগুলো এখন নিয়ে আমি একটা ড্রামের মধ্যে রেখে দিব। আমার ছাদ বাগানে সব ডালপালাগুলো যখন ছাঁটাই করি তখন এই ড্রামটার মধ্যে রেখে দিই আমি। পাতাগুলো যখন শুকিয়ে পচে যাবে তখন এগুলো আবার সার হিসেবে ব্যবহার করব গাছের গোড়ায়। এই তো গাছগুলোর একটু পরিচর্যা করে নিয়েছি, তারপরে এখন আমি সবগুলি গাছে পানি দিয়ে দিব। আমি প্রতিদিন সকালেই ঘুম থেকে উঠে আমার ছাদ বাগানে চলে আসি, আর আসার পরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গাছে এভাবে করেই পরিচর্যা করে থাকি। যখন যে গাছে যেভাবে যা করার প্রয়োজন হয় তাই করি। আসলে বলে না যে কষ্ট না করলে মিষ্টি মেলে না, এটাই সত্যি। শখ করে বাগান করছি তো একটু কষ্ট তো করতেই হবে। আর এই বাগান থেকেই যখন ফ্রেশ শাকসবজি আমি তুলতে পারি তখন আর এই কষ্টকে কষ্ট মনে হয় না। শাকসবজিগুলি দেখার পরে মনটাও এমনিতেই ফ্রেশ হয়ে যায়। আর এই যে গাছে পানি দেওয়ার কাজটা তো প্রায় প্রতিদিনই করতে হয়। যারা ছাদ বাগান করে তাদের তো অবশ্যই গাছে পানি দিতে হয় প্রতিদিন। একদিনই যদি গাছে পানি দেওয়া না হয় তাহলেই দেখা যায় যে গাছের অবস্থা খারাপ হয়ে গেছে। কেননা ছাদ বাগানের টবে বা বস্তায় খুবই অল্প মাটিতে গাছ রোপণ করা হয়, তাই রোদে মাটিগুলি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই জন্য প্রতিদিনই নিয়তই পানির প্রয়োজন হয় ছাদ বাগানে গাছে পানি দেওয়া শেষ। এখন কিছু সবজি আমি আমার ছাদ বাগান থেকে তুলে নিয়ে যাব।
এই যে এই গাছটাও পাতা ছাঁটাই করে দিয়েছি আমি। দেখেন মাশাআল্লাহ বেশ কয়েকটাই বেগুন আছে। তবে এই গাছের বেগুনের জাতটা খুব বেশি একটা ভালো না। এই বেগুনগুলি খুব বড় হয় না, এতটুক সাইজেরই থাকে। আর বেগুনগুলির ভিতরে অনেক বিচি হয়। অতিরিক্ত বিচিওয়ালা বেগুন কিন্তু খেতেও ভালো লাগে না। এর জন্য আমি যে কাজটা করি, বেগুনগুলি বড় হওয়ার আগেই ছিঁড়ে ফেলি গাছ থেকে। এই তো কয়েকটা বেগুনি হয়েছে, দেখেন যে বেগুনগুলি কিন্তু খুব বড় হয় নাই। তো তার আগেই আমি বেগুনগুলোকে ছিঁড়ে নিচ্ছি, কারণ খুব বেশি যদি বড় করতে দেই তাহলে দেখা যায় ভিতরে প্রচুর বিচি হয়ে যাবে, আর পরবর্তীতে বেগুনগুলো খেতে আর ভালো লাগবে না। এই তো বেগুনগুলো তোলা আমার শেষ। গাছে যে কয়টা একটু বড় সাইজের বেগুন ছিল সব কয়টাই ছিঁড়ে নিয়েছি আমি। এখানে প্রায় 10টা বেগুন আছে। বেগুনগুলো তুলে নেওয়ার পরে চলে আসলাম সিম তুলতে। 3 দিন আগেই সিম গাছটা থেকে সব সিম আমি তুলে নিয়েছি। তো অল্প কয়েকটা ছিল, তো সেই সিম কটাও আবার তুলতে চলে আসলাম। এই সিম গাছটা আমার আগাম জাতের সিম গাছ। সেই ভাদ্র মাস শুরু থেকেই আমি সিম গাছটা থেকে সিম তুলছি। আলহামদুলিল্লাহ এখনও গাছটা থেকে সিম তুলতে পারছি। এই তো সিমগুলো তুলে নেওয়া শেষ। এখন ভাবলাম কয়েকটা পুঁই শাক আছে, তো পুঁই শাকগুলো তুলে নিই। পুঁই শাকের সিজন তো শেষ, কারণ শীতকাল চলে এসেছে। আর শীতকালে কিন্তু পুঁই শাক খুব বেশি একটা ভালো হয় না। এখন পুঁই শাকে ফুল আসার সময়, এখন পুঁই শাকে মুচি এসে যাবে। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার পুঁই শাকের মাচাটা। সারা বছর জুড়েই কিন্তু এই মাচাটা থেকে আমি অনেক পুঁই শাক তুলে খেয়েছি, এখনও কম বেশি খাচ্ছি আলহামদুলিল্লাহ। বাড়ির ছাদ বাগানে এমন যদি একটা পুঁই শাকের মাচা থাকে তাহলে আর সারা বছর পুঁই শাক কিনে খাওয়ার প্রয়োজন হয় না। এই তো ছাদ বাগান থেকে আমার সবজির বাজার করাটা শেষ। এই দেখেন মাশাআল্লাহ সরিষা শাকগুলো বড় হচ্ছে। এই তো প্রতিনিয়তই আমি সকালবেলা এসে এভাবে করেই আমার ছাদ বাগানের গাছগুলোর পরিচর্যা করি। তো আমার আজকের ছাদ বাগানের ভিডিও এই পর্যন্তই ছিল। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।